বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। বাংলাদেশে গত 3টি নির্বাচনে মিনিমাম ইনভলভমেন্ট বা ন্যূনতম অংশগ্রহণ ছিল এমন সব কর্মকর্তাদের আগামী নির্বাচনে কোনো দায়িত্বে রাখা হবে না। সম্প্রতি প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে উচ্চ পর্যায়ের এক বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মাঠ প্রশাসনে বিশেষ করে ডিসি, এডিসি, ইউএনওদের জন্য এবং যারা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আছেন, ম্যাজিস্ট্রেরিয়াল রোলে যারা আছেন, তারা যাতে এমন কোনো পদায়ন না হয় যিনি গত 3টা ইলেকশনে ইনভলভ ছিলেন। অন্তর্বর্তী সরকারের এমন ঘোষণা নানা আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। ঢালাওভাবে সব কর্মকর্তাদের নির্বাচনের অযোগ্য হিসেবে চিহ্নিত করলে আগামী নির্বাচনে কারা দায়িত্ব পালন করবেন, কিংবা এর মাধ্যমে একটি গোষ্ঠীকে সাইডলাইনে ফেলে আরেকটি গোষ্ঠীকে সুবিধা দেওয়ার মাধ্যমে আমলাতন্ত্রে নতুন করে বিভাজন তৈরি করার চেষ্টা হচ্ছে কিনা সেই প্রশ্নও উঠছে। যদিও বিতর্কিত হওয়া কিংবা ঝামেলা এড়াতে কর্মকর্তাদের অনেকেই নির্বাচনী দায়িত্ব পালনে অনীহা প্রকাশ করছেন, এমন খবরও আসছে স্থানীয় সংবাদ মাধ্যমে। এর আগে চলতি বছরের জুলাইতে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে ভোটে অনিয়ম বন্ধে এবার নির্বাচনী কর্মকর্তা নিয়োগে নতুন কৌশল নেয়ার কথা জানিয়েছিলেন। এই চ্যালেঞ্জেসগুলো সামনে রেখে কিন্তু সরকারের যেমন তার নিজস্ব প্রস্তুতি চলছে, আমাদেরও কিন্তু একই আমাদের এই সব চ্যালেঞ্জগুলো কিন্তু আমাদের মাথায় আছে, আমরা এগুলো বিবেচনায় রাখছি এবং সেগুলো অ্যাড্রেস করার জন্য আমরা প্রস্তুত এবং সেই ধরনের ব্যবস্থা আমরা নেব। এদিকে সরকার নির্বাচন কর্মকর্তাদের যাচাই বাছাইয়ের তৎপরতা শুরু করেছে। গোয়েন্দা সংস্থাগুলো সম্ভাব্য কর্মকর্তাদের বিষয়ে নানা তথ্য সংগ্রহ করছে। বর্তমান নির্বাচন কমিশন চলতি বছরের জুলাইয়ে জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্র স্থাপন এবং ব্যবস্থাপনা নীতিমালায় সংশোধনী এনে সংসদ নির্বাচনের ভোট কেন্দ্র স্থাপনের কর্তৃত্ব থেকে ডিসিএসপিদের বাদ দিয়েছে। অবশ্য চলতি বছরের শুরু থেকেই গত নির্বাচনে যারা রিটার্নিং অফিসার ছিলেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করে অন্তর্বর্তী সরকার। 2018 সালের নির্বাচনে রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন এমন 45 জনকে চলতি বছরের শুরুতেই ওএসডি করা হয়েছিল। এছাড়া বিগত 3টি বিতর্কিত সংসদ নির্বাচনের দায়িত্বে থাকা সাবেক জেলা প্রশাসকদের মধ্যে যাদের চাকরির বয়স 25 বছর হয়েছে এমন 22 জনকে তখন বাধ্যতামূলক অবসরেও পাঠানো হয়েছিল। আর 25 বছর পূর্ণ না হওয়ায় 43 জনকে ওএসডি করা হয়েছিল। মূলত আওয়ামী লীগের সময়ে হওয়া নির্বাচনগুলোর ডিসিএসপিদের নিয়ে তীব্র আপত্তি রয়েছে বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর। নির্বাচনে কর্মকর্তা পদায়নের মানদণ্ড হিসেবে শারীরিক ফিটনেস, এসিআর বা বার্ষিক গোপনীয় প্রতিবেদন, পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড বা রাজনৈতিক সম্পৃক্ততা আছে কিনা, কর্মদক্ষতা কেমন, আগে পোস্টিং কেমন ছিল, কোথায় ছিল এবং পত্রিকায় তার বিরুদ্ধে বা তার বিষয়ে কোনো রিপোর্ট এসেছে কিনা, এসব বিষয় বিবেচনায় আনা হবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। আর একটা বিষয় দেখা হবে যে তাদের কোনো আত্মীয় স্বজন প্রতিদ্বন্দ্বিতা করছে কিনা, সেক্ষেত্রেও সেই বিষয়ে পদায়নের বিষয়টা এটা খুবই লক্ষ্য রাখা হবে। আর পদায়নের ক্ষেত্রে নিজ জেলায় যাবে না কেউ, বা যদি কেউ তার এখানে আত্মীয় থাকে, বিশেষ করে শ্বশুর বাড়ি থাকে, সেখানেও তার পোস্টিং সেখানে হবে না। এদিকে গত 3 নির্বাচনে ন্যূনতম সংশ্লিষ্টতা থাকলেই যে আগামী নির্বাচনে অযোগ্য হিসাবে চিত্রিত করা হচ্ছে তা নিয়েও প্রতিক্রিয়া তৈরি হয়েছে প্রশাসনের ভেতরে ও বাইরে। ইউনো হিসেবে সহকারী রিটার্নিং অফিসার ছিলেন 2018 সালের নির্বাচনে এমন কয়েকজন কর্মকর্তা বলেছেন, একজন কর্মকর্তাকে দায়িত্ব না দিতেই পারে সরকার, কিন্তু ঢালাওভাবে ট্যাগ দেয়া অবমাননাকর। তখন সরকারি দায়িত্ব পালন না করার সুযোগ আমাদের ছিল না। অনেকে হয়তো রাজনীতিতে জড়িয়েছেন, কিন্তু অনেকে জড়াননি, সেটিও বিবেচনায় থাকা উচিত। বিশ্লেষকরা বলছেন, অভিযোগ থাকলে সুনির্দিষ্ট ব্যবস্থা নেওয়া উচিত এবং সেটি না করে ঢালাওভাবে কর্মকর্তাদের দোষারোপ করার মাধ্যমে আমলাতন্ত্রের নতুন বিভাজন তৈরি হচ্ছে, যা আমলাতন্ত্রকে দুর্বল করবে কিংবা নতুন সুবিধাভোগী শ্রেণী তৈরি করতে সহায়তা করবে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সাবেক যুগ্ম সচিব বিজন কান্তি সরকার বিবিসি বাংলাকে বলেছেন, পক্ষপাতিত্ব ছিল এমন বিতর্কিত কর্মকর্তাদের যদি চিহ্নিত করা যায় সেটাই উত্তম। বড় বড় পদে ছিল এমন বিতর্কিতদের বাদ দেওয়া উচিত। তবে আমি ঢালাওভাবে বাদ দেওয়ার পক্ষে নই, কারণ তাহলে কাজ করবে কে? এত কর্মকর্তা আমাদের তো নেই। জনপ্রশাসন বিশেষজ্ঞ ও সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ ফিরোজ মিয়া বলছেন, এতদিন যারা দলীয়ভাবে কাজ করেছেন তাদের নির্বাচন থেকে বিরত রাখতে হবে। তিনি বলেন, মনে রাখতে হবে নির্বাচনী দায়িত্বে নিরীহ ও পেশাদার কর্মকর্তারা খুব একটা যেতে চান না। এতে দলীয় লোকদেরই আগ্রহ থাকে বেশি। নিরীহরা বরং বেশিরভাগ ক্ষেত্রে তালিকা থেকে নাম কাটানোরই চেষ্টা করেন।
এখন গত 3 নির্বাচনে ন্যূনতম সংশ্লিষ্টতার বিষয়টি বাছাইয়ের ক্রাইটেরিয়া হিসাবে বলা হলেও এটি বলতে কি বোঝানো হয়েছে তা পরিষ্কার করা উচিত। এদিকে নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য চূড়ান্ত ভোট কেন্দ্রের যে তালিকা প্রকাশ করেছে তাতে বলা হয়েছে মোট ৪২,৭৬১টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। আর এসব কেন্দ্রে মোট ভোট কক্ষ থাকবে ২,৪৬,৭৩৯টি। বাংলাদেশের সংসদ নির্বাচনের মাঠ পর্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ হল রিটার্নিং অফিসার। সাধারণত সরকারের জেলা প্রশাসক কিংবা উপসচিব পদমর্যাদার কর্মকর্তারাই এই দায়িত্ব পালন করেন। সিটি কর্পোরেশন এলাকা সহ কোনো ক্ষেত্রে বিভাগীয় কমিশনাররাও এই দায়িত্ব পেয়ে থাকেন। মূলত নির্বাচন কমিশনের নীতি নির্ধারণী কাজ তাদের মাধ্যমেই বাস্তবায়িত হয়। তারাই মনোনয়ন বাছাই, মনোনয়ন বাতিল, প্রার্থীর বৈধতা কিংবা প্রতীক বরাদ্দ অর্থাৎ পুরো ভোট প্রক্রিয়া তত্ত্বাবধান করেন। এছাড়া প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং অফিসারের তালিকা তৈরি ও ভোট কেন্দ্র নির্বাচনের দায়িত্বও থাকে তাদের উপর। তবে নির্বাচনকে সামনে রেখে সরকারি কর্মকর্তাদের নিয়ে এমন ঢালা অভিযোগ আগামী নির্বাচনে অনেককে দায়িত্ব পালনে নিরুৎসাহিত করবে বলেও মনে করছেন জনপ্রশাসন বিশেষজ্ঞরা। ধানের শীষ, নৌকা, লাঙ্গল কিংবা দাঁড়িপাল্লা, বাংলাদেশের ভোটের রাজনীতিতে এসব মার্কা বছরের পর বছর ধরেই গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। যে কারণে নির্বাচনের আগে নিজ নিজ দলের প্রতীকের পক্ষে গান, কবিতা কিংবা স্লোগান তৈরি করে নানা ধরনের প্রচারণা চালিয়ে থাকে রাজনৈতিক দলগুলো। বিশ্লেষকরা বলছেন, বড় বড় রাজনৈতিক দল যে প্রতীকে নির্বাচন করে আসছে তার অনেকগুলোই শুরুতে নিজ দলের প্রতীক ছিল না। প্রচলিত সেসব প্রতীক কিভাবে এসেছিল? ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিভিন্ন রাজনৈতিক মতের অনুসারীদের এক প্ল্যাটফর্মে এনে প্রতিষ্ঠা করেছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি। দলটি প্রথমবারের মতো ধানের শীষ প্রতীকে নির্বাচন করে ১৯৭৯ সালে। তবে বিশ্লেষকরা বলছেন, এর আগেই ১৯৭০ সালে নির্বাচনে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপ ধানের শীষ মার্কায় ভোটে অংশ নেয়। ধানের শীষকে প্রতীক হিসাবে বেছে নিয়ে যুক্তফ্রন্ট থেকে বের হয়ে গিয়েছিলেন মাওলানা ভাসানীর নেতৃত্বাধীন ন্যাপ। মাওলানা ভাসানীর নেতৃত্বে ন্যাপের একটি বড় অংশ যোগ দেওয়ার মধ্য দিয়ে ১৯৭৮ সালে বিএনপির জন্ম হয় এবং এই অংশটির নেতৃত্বে ছিলেন মশিউর রহমান, যিনি জাদু মিয়া নামে পরিচিত। বিশেষজ্ঞ মহিউদ্দিন আহমেদ বিবিসি বাংলাকে বলেন, ভাসানী ন্যাপের বড় অংশ যখন মশিউর রহমানের নেতৃত্বে বিএনপিতে মিশে যায় তখন বিএনপি ধানের শীষ প্রতীক নেয়। যেহেতু জাদু মিয়ার অংশই বড় ছিল তাই তারাই ধানের শীষ প্রতীক সহ বিএনপিতে একীভূত হয়। তখন থেকেই বিএনপির প্রতীক হয়ে ওঠে ধানের শীষ। সাবেক নির্বাচন কর্মকর্তা জেসমিন টুলি জানান, ২০০১ সালের আগে ইসি রাজনৈতিক দলের সাথে বসে প্রতীক বরাদ্দ দিত। ২০০৮ সালে ডক্টর এটিএম শামসুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশন নিবন্ধন প্রক্রিয়া চালু করলে বিএনপিকে দেওয়া হয় সেই ধানের শীষ প্রতীকই। পরবর্তীতে সব ভোটে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়ে আসছে বিএনপি। দেশের নির্বাচনের ইতিহাসে নৌকা একটি ঐতিহাসিক প্রতীক। গবেষক ও বিশ্লেষকরা বলছেন, ১৯৫৪ সালের পূর্ব পাকিস্তান পরিষদ নির্বাচনে প্রধান দুটি প্রতিদ্বন্দ্বী দল ছিল যুক্তফ্রন্ট ও মুসলিম লীগ। সে সময় মুসলিম লীগ হারিকেন এবং যুক্তফ্রন্ট নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেয়। যুক্তফ্রন্টের সবচেয়ে বড় দল আওয়ামী মুসলিম লীগ ভেঙে গেলে নৌকা আসে আওয়ামী লীগের হাতে। ১৯৫৭ সালে মুসলিম শব্দটি বাদ দিয়ে জন্ম নেয় আওয়ামী লীগ। এই প্রতীকে নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগকে অপেক্ষা করতে হয় ১৯৭০ সাল পর্যন্ত। ৭০-এর নির্বাচনে শেখ মুজিবের নেতৃত্বে আওয়ামী লীগ প্রথমবারের মতো নৌকা প্রতীকে ভোটে অংশ নেয়। বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ বলছিলেন, তখন আওয়ামী লীগের শরিকরাও আর এই নৌকা প্রতীক দাবি না করায় পরবর্তীতে এই নৌকাই হয়ে যায় আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক। তিনি বলছিলেন, নদীমাতৃক বাংলাদেশে তখন নৌকা ছিল গণমানুষের কাছে খুব পরিচিত প্রতীক, যে কারণে নৌকা মার্কায় বিশেষ ঝোঁকও ছিল আওয়ামী লীগের। পরবর্তীতে বিভিন্ন নির্বাচনে আওয়ামী লীগ এই নৌকা প্রতীকেই ভোটে অংশ নিয়ে আসছিল। তবে ২০২৪ সালের ছাত্র জনতার অভ্যুত্থানে সরকার পতনের পর আওয়ামী লীগের কার্যক্রম ও প্রতীক এখন নির্বাচন কমিশনে স্থগিত রয়েছে। লাঙ্গল মার্কাটি বর্তমানে জাতীয় পার্টির দলীয় প্রতীক হিসাবে থাকলেও এটি প্রথম দলীয় প্রতীক হিসাবে ব্যবহার করা হয় অবিভক্ত ভারতবর্ষে। তখন শেরেবাংলা একে ফজলুল হকের নেতৃত্বে অবিভক্ত ভারতের কৃষক প্রজা পার্টির প্রতীক ছিল লাঙ্গল।
সেখান থেকে লাঙ্গলের মালিকানা যায় আতাউর রহমান খানের জাতীয় লীগের কাছে। গবেষক ও বিশ্লেষকরা বলছেন, পাকিস্তান আমলে 1970 সালে ও 1973 সালে স্বাধীন বাংলাদেশে প্রথম নির্বাচনে তিনি লাঙ্গল প্রতীকে অংশ নেন। 1984 সালে হুসাইন মোহাম্মদ এরশাদের শাসনামলে রাষ্ট্রপতি শাসিত সরকারের আতাউর রহমান খান প্রধানমন্ত্রী নিযুক্ত হন। পাশাপাশি বিলুপ্তি ঘটে বাংলাদেশ জাতীয় লীগের। পরবর্তীতে লাঙ্গল প্রতীকটি গ্রহণ করেন হুসাইন মোহাম্মদ এরশাদ। তখন থেকেই দলটি সব নির্বাচনে লাঙ্গল প্রতীকে অংশ নিচ্ছে, যদিও সেসব নির্বাচনে ক্ষমতায় যেতে পারেনি দলটি। বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে জামায়াত ইসলামের কখনো নিবন্ধন বাতিল, কখনো নিষিদ্ধ বা কখনো হারিয়েছে নিজস্ব দলীয় প্রতীক দাঁড়িপাল্লাও। স্বাধীনতা পূর্ববর্তী 1970 সালের জাতীয় নির্বাচনে নৌকা কিংবা লাঙ্গল প্রতীকের সাথে জামায়াত অংশ নিয়েছিল দাঁড়িপাল্লা প্রতীকে। স্বাধীনতার পর 1986 সালে দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচনে অংশ নেয় জামায়াতে ইসলামী। বিশ্লেষক মহিউদ্দিন আহমদ বিবিসি বাংলাকে বলেন, জামায়াতের প্রতীক নিয়ে 1986 সালেও বিতর্ক তৈরি হয়েছিল। তখন তারা বলেছে এটা তাদের অনেক পুরনো প্রতীক। এই প্রতীক নিয়ে 1970 সালেও জামায়াত ভোট করেছিল। ইসি তখন এই প্রতীক বহাল রেখেছিল জামায়াতের পক্ষেই। দলীয় প্রতীক দাঁড়িপাল্লা নিয়ে আরও 5টি সংসদ নির্বাচনে অংশ নেয় জামাত। 2013 সালের আদালতের রায়ে নিবন্ধন অবৈধ ঘোষণা করা হয়, আর 2017 সালে ইসি দাঁড়িপাল্লা প্রতীকও বাদ দেয়। গত বছরের জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনের সময় জামায়াতকে নিষিদ্ধ দল হিসেবে ঘোষণা করা হয়। পরে শেখ হাসিনা সরকার পতনের পর উঠে যায় সেই নিষেধাজ্ঞা। 2025 সালের জুনে আদালতের নির্দেশে নিবন্ধনসহ আবারও দাঁড়িপাল্লা প্রতীক ফিরে পায় জামায়াত। আগামী নির্বাচনকে সামনে রেখে এই প্রতীকের পক্ষে এরই মধ্যে নির্বাচনী প্রচারণা শুরু করেছে দলটি। বাংলাদেশে রাজনৈতিক দলের এরকম অসংখ্য প্রতীক রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রতীকগুলো রয়েছে সেগুলো দর্শকদের জন্য তুলে ধরা হলো। তখন রাত আনুমানিক 1:30 থেকে 2টা। 1975 সালের 3 নভেম্বর মধ্যরাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে একটি পিকআপ এসে থামে। প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় সে গাড়িতে কয়েকজন সেনা সদস্য ছিলেন। ঢাকা তখন এক অস্থিরতার নগরী। সেনাবাহিনীর অভ্যন্তরে অভ্যুত্থান এবং পাল্টা অভ্যুত্থান নিয়ে নানা রকম কথা শোনা যাচ্ছিল। সে সময় ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার হিসেবে কর্মরত ছিলেন আমিনুর রহমান। রাত 1:30টার দিকে কারা মহাপরিদর্শক টেলিফোন করে জেলার রহমানকে তাৎক্ষণিকভাবে আসতে বলেন। দ্রুত কারাগারের মূল ফটকে গিয়ে জেলার দেখলেন একটি পিকআপে কয়েকজন সেনা সদস্য সশস্ত্র অবস্থায় আছে। মূল ফটকের সামনে সেনা সদস্যরা কারা মহাপরিদর্শককে একটি কাগজ দিলেন। সেখানে কি লেখা ছিল সেটি জানতে পারেননি রহমান। সেই মুহূর্তে ফটকের পাশেই জেলারের কক্ষে টেলিফোন বেজে ওঠে। জেলার টেলিফোন রিসিভ করলে অপর প্রান্ত থেকে বলা হয় প্রেসিডেন্ট আইজির সাথে কথা বলবেন। তখন জেলার আইজিকে খবর দেন। ফোন রেখে আইজি নির্দেশনা দিলেন, আর্মি অফিসাররা যা চায় সেটা তোমরা করো। মূল ফটকের সামনে কথাবার্তা চলে রাত 3টা পর্যন্ত। এরপরেই নির্দেশ আসে 4 নেতাকে একত্রিত করার। রহমান বলেন, 4 জনকে একত্রিত করার ক্ষেত্রে কিছুটা দেরি হওয়ায় সেনা সদস্যরা কারা কর্মকর্তাদের নোংরা ভাষায় গালিগালাজ করছিলেন। আমিনুর রহমানের বর্ণনা অনুযায়ী সৈয়দ নজরুল ইসলাম এবং তাজউদ্দিন আহমদ কারাগারের একটি কক্ষে ছিলেন। ক্যাপ্টেন মনসুর আলী এবং AHM কামরুজ্জামানকে অপর কক্ষ থেকে সেখানে নিয়ে আসা হয়। সেখানে আসার আগে ক্যাপ্টেন মনসুর আলী কাপড় পাল্টে নিলেন। রহমান বলেন, তাজউদ্দিন সাহেব তখন কোরআন শরীফ পড়ছিলেন। ওনারা কেউ আমাদের জিজ্ঞেস করলেন না আমাদের কোথায় নেওয়া হচ্ছে। সৈয়দ নজরুল ইসলাম সাহেব হাত মুখ ধুলেন। আমি বললাম আর্মি আসছে। রহমান আরও বলেন, মনসুর আলী সাহেব বসা ছিলেন সর্বদক্ষিণে। যতদূর আমার মনে পড়ে আমি মনসুর আলীর কথাটা উচ্চারণ করতে পারি নাই। সঙ্গে সঙ্গে গুলি। কারাগারের ভেতর এই নৃশংস হত্যাকাণ্ডের খবর 4 নেতার পরিবার সেদিন জানতে পারেননি। এই জাতীয় 4 নেতাই ছিলেন মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য 1971 সালে গঠিত মুজিবনগর সরকারের গুরুত্বপূর্ণ সদস্য। এর মধ্যে অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন সৈয়দ নজরুল ইসলাম। তাজউদ্দিন আহমদ ছিলেন প্রধানমন্ত্রীর দায়িত্বে। AHM কামরুজ্জামান ও মনসুর আলী ছিলেন মন্ত্রিসভার সদস্য। বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়, শেখ মুজিবকে হত্যাকারী সেনা কর্মকর্তারা ধারণা করেছিলেন যে কোনো পাল্টা অভ্যুত্থান হলে সেটি আওয়ামী লীগের সমর্থন পাবে। সে ধরনের পরিস্থিতি হলে কি করতে হবে সে বিষয়ে মুজিব হত্যাকারী সেনা কর্মকর্তারা কিছুটা ভেবেও রেখেছিলেন। এ ধরনের কু হলে তখনকার আওয়ামী লীগে যাতে কোনো ধরনের লিডারশিপ না থাকে সেটাই বোধহয় নিশ্চিত করেছিলেন তারা। জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সেক্টর কমান্ডারদের একজন ছিলেন।
মধ্যম সারির একজন সেনা কর্মকর্তা থেকে সেনাপ্রধান এবং পরবর্তীতে ঘটনা পরিক্রমায় রাষ্ট্রপতি হন তিনি। তার প্রতিষ্ঠিত বিএনপি বর্তমানে বাংলাদেশের অন্যতম বড় রাজনৈতিক দল। জিয়াউর রহমানের সময়কালে দেশটিতে রাজনীতি, অর্থনীতি এবং কূটনীতিতে মৌলিক বাঁক বদল ঘটেছে। এসব ঘটনা অনেকের দৃষ্টিতে ইতিবাচক, আবার অনেকের দৃষ্টিতে নেতিবাচক। রাষ্ট্রপতি হওয়ার বছর চারেকের মাথায় বিদ্রোহী সামরিক কর্মকর্তাদের হাতে নিহত হন তিনি। 1981 সালের 30 মের সেই হত্যাকাণ্ড নিয়ে অমীমাংসিত প্রশ্ন রয়েছে অনেক। সেসব প্রশ্নের অন্যতম, এই হত্যাকাণ্ডের উদ্দেশ্য কি? রাজধানীর বাইরে চট্টগ্রামে রাষ্ট্রপতিকে হত্যা করে ঘটনার সাথে সরাসরি জড়িতরা আসলে কি পরিবর্তন ঘটাতে চেয়েছিলেন? হত্যাকাণ্ডের পর 30 মে সকালে সেই ঘটনায় জড়িতদের নির্দেশে ঘটনাস্থল চট্টগ্রাম সার্কিট হাউসে যেতে হয়েছিল সেনাবাহিনীর তৎকালীন মেজর রেজাউল করিম রেজাকে। পরে তাকে চট্টগ্রাম সেনানিবাসে ফিরে তৎকালীন জিওসি মেজর জেনারেল আবুল মঞ্জুরের প্রধান নিরাপত্তা কর্মকর্তার দায়িত্ব নিতে বাধ্য করা হয়েছিল। বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে মেজর রেজার ভাষ্য, জড়িতদের অনেকের কাছ থেকে তিনি এই তথ্য পেয়েছিলেন যে গভীর রাতে কালুরঘাট ব্রিজের কাছে একটি পাহাড়ে নিয়ে জিয়াউর রহমানকে বন্দি করে এনে চাপ সৃষ্টির ব্যাপারে তাদের ব্রিফ করা হয়েছিল। ওই দলটির নেতৃত্বে থাকা কর্নেল মতিউর রহমান এই ব্রিফিং দিয়েছিলেন। জিয়াকে বন্দি করে চাপ সৃষ্টির মাধ্যমে কি দাবি আদায় করতে চেয়েছিলেন তারা? সেনাপ্রধানের পদ থেকে জেনারেল এরশাদকে অপসারণ করে জেনারেল মঞ্জুর বা অন্য কোনো মুক্তিযোদ্ধা অফিসারকে ওই পদে নিয়োগ দেয়া হোক, এরকমটাই চেয়েছিলেন বিদ্রোহে জড়িত সেনা কর্মকর্তারা। তাদের অনেকের কাছ থেকে এই তথ্য পেয়েছিলেন মেজর রেজা। একই সাথে পাকিস্তান প্রত্যাগত বা অমুক্তিযোদ্ধা আরও যে কর্মকর্তারা সেনাবাহিনীর বিভিন্ন উচ্চ পদে ছিলেন, তাদের সরিয়ে মুক্তিযোদ্ধা কর্মকর্তাদের সেসব পদে নিয়ে আসার দাবিও জানাচ্ছিলেন তারা। মূলত এই দুটি ছিল তাদের মূল দাবি। জেনারেল ইব্রাহিমও সামরিক আদালতে অভিযুক্তদের কাছ থেকে একই ধরনের তথ্য পাওয়ার কথা জানিয়েছেন। মেজর রেজা অবশ্য বলেছেন, জিয়াউর রহমানের মন্ত্রিসভায় পাকিস্তানপন্থী মন্ত্রীদের সরানোরও দাবি ছিল। চট্টগ্রাম সেনানিবাসে এনে দাবি আদায়ে চাপ সৃষ্টি করা হবে, এরকম একটি পরিকল্পনার বিষয়ে ওই সেনানিবাসের কিছু কর্মকর্তা জানতেন। অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমও সামরিক আদালতে অভিযুক্তদের কাছ থেকে একই ধরনের তথ্য পাওয়ার কথা জানিয়েছেন। সামরিক আদালতে অভিযুক্তদের আত্মপক্ষ সমর্থনের জন্য ডিফেন্ডিং অফিসার হিসেবে তৎকালীন কর্নেল পদবীর অফিসার ইব্রাহিম সহ 3 জন সেনা কর্মকর্তাকে নিয়োগ করা হয়েছিল। মেজর রেজাউল করিমের পর্যবেক্ষণ বলছে, জিয়াউর রহমানকে হত্যা এবং হত্যাকাণ্ডের পরে রাষ্ট্র ক্ষমতা দখল করা এমন পরিকল্পনার কোনো ইঙ্গিত চট্টগ্রাম সেনানিবাসে ছিল না। হত্যাকাণ্ড এবং চট্টগ্রাম সেনানিবাসে তার পরের ঘটনা প্রবাহ কোনো পরিকল্পনা ছাড়াই এবং নিয়ন্ত্রণহীনভাবে চলেছে বলেই তার মনে হয়েছে। যারা হত্যাকাণ্ড ঘটিয়েছিলেন, ঘটনার 2 দিনের মধ্যেই তাদের দমন করা হয়। মেজর রেজার অভিমত, জিয়াউর রহমান অমুক্তিযোদ্ধা এবং পাকিস্তান ফেরত সেনা কর্মকর্তাদের বেশি সুযোগ সুবিধা বা পদ পদোন্নতি দিয়েছেন এবং পাকিস্তান থেকে ফেরত আসা জেনারেল হুসাইন মোহাম্মদ এরশাদকে সেনাপ্রধান করেছিলেন। এ কারণে জেনারেল মঞ্জুর এবং কর্নেল মতিউর রহমান সহ মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তাদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছিল। এই ক্ষোভের বিষয়টা হত্যাকাণ্ডে জড়িতরা পরবর্তী ঘটনাবলিতে প্রকাশ করেছিলেন বলে রেজা উল্লেখ করেন। জিয়াউর রহমান হত্যাকাণ্ড এবং ঘটনার ব্যাপারে সামরিক আদালতের বিচার নিয়ে গবেষণা করেছেন আনোয়ার কবির। বিবিসি বাংলাকে তিনি জানান, সেনাবাহিনীতে পাকিস্তান প্রত্যাগত এবং মুক্তিযোদ্ধা কর্মকর্তাদের মধ্যে দ্বন্দ্ব ও ক্ষোভের বিষয়টি হত্যাকাণ্ডের ক্ষেত্রে বড় কারণ ছিল, এমন তথ্য তিনি তার গবেষণায় পেয়েছেন। ঘটনায় জড়িতদের কাছ থেকে মেজর রেজা যা শুনেছিলেন তা হচ্ছে,
কর্নেল মতিউর রহমান এবং লেফটেন্যান্ট কর্নেল মেহবুবুর রহমানের নেতৃত্বে সেনা কর্মকর্তা এবং সদস্যদের একটি দল 30 মে ভোর রাতে যখন চট্টগ্রাম সার্কিট হাউসের কাছে যায়, তখন আকস্মিকভাবে এই দল সার্কিট হাউসের দিকে রকেট নিক্ষেপ করে। এরপর নিরাপত্তায় নিয়োজিতদের সাথে গোলাগুলি শুরু হয়, কিন্তু আক্রমণকারী সেনা সদস্যরা সার্কিট হাউসের দোতলায় চলে যান এবং এক পর্যায়ে জিয়াউর রহমান তার কক্ষ থেকে বেরিয়ে আসেন। সেই মুহূর্তেই কর্নেল মতিউর রহমান খুব কাছ থেকে স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে জিয়াউর রহমানকে ব্রাশ ফায়ার করে হত্যা করেন। হত্যাকাণ্ড নিয়ে সেনাবাহিনীর সাবেক কয়েকজন সেনা কর্মকর্তার লেখা বইয়েও এ ধরনের তথ্য পাওয়া যায়। মেজর রেজা জানিয়েছেন, হত্যাকাণ্ডের পর 30 মে সকালে তাকে বাসা থেকে ডেকে নিয়ে সার্কিট হাউসে যে পাঠানো হয়েছিল, তখন সেখানে গিয়ে 2 তলায় সিঁড়ির কাছে বারান্দায় জিয়াউর রহমানের মৃতদেহ দেখেছিলেন। এছাড়াও 2 জন সেনা কর্মকর্তার মৃতদেহ সেখানে পড়ে থাকতে দেখেন। কর্নেল মতিউর সে সময় সেনাবাহিনীর চট্টগ্রাম ডিভিশনাল হেডকোয়ার্টার্সের সিনিয়র অফিসার ছিলেন, আর লেফটেন্যান্ট কর্নেল মেহবুবুর রহমান ছিলেন চট্টগ্রামে 21 ইস্ট বেঙ্গল রেজিমেন্টের তৎকালীন কমান্ডিং অফিসার। যদিও এই ঘটনায় মূলত জেনারেল হুসেইন মুহাম্মদ এরশাদকে কেন্দ্র করে ক্ষোভ এবং মুক্তিযোদ্ধা ও পাকিস্তান প্রত্যাগতদের নিয়ে দ্বন্দ্বের বিষয়টি সামনে এসেছে, কিন্তু ঘটনার পেছনে জেনারেল এরশাদের কোনো ভূমিকা ছিল কিনা এই প্রশ্নও অনেকে তুলেছেন। এরশাদের সাথে চট্টগ্রাম সেনানিবাসে অন্য কারো সম্পর্ক ছিল কিনা এবং মুক্তিযোদ্ধা অমুক্তিযোদ্ধা দ্বন্দ্বের সুযোগ সেখানে নেওয়া হয়েছে কিনা এই সন্দেহ রয়েছে মেজর রেজার। তিনি বলেছেন, জিয়াউর রহমানকে হত্যার কয়েকদিন আগে কর্নেল মতিউর রহমান ঢাকা সেনানিবাসে গিয়ে জেনারেল এরশাদের সাথে কথা বলেছিলেন। হত্যাকাণ্ডের ঘটনার অনেক পরে তিনি কথা শুনেছিলেন। বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে জেনারেল ইব্রাহিম জানাচ্ছেন, কর্নেল মতিউর রহমান এবং মেহবুবুর রহমানের সাথে জেনারেল এরশাদের হত্যাকাণ্ডের অনেক আগে থেকে সম্পর্ক ছিল এমন তথ্য তিনি পেয়েছিলেন। জেনারেল এরশাদ জীবিত থাকা অবস্থায় জেনারেল মঞ্জুর হত্যা মামলার শুনানিতে এ ধরনের অভিযোগ এসেছিল, কিন্তু এরশাদের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছিল বলে তার আইনজীবীরা জানিয়েছেন। মেজর রেজা বলেছেন, তিনি নিজে দেখেছেন যে 30 মে ঢাকা সেনানিবাস থেকে জেনারেল এরশাদ জেনারেল মঞ্জুরকে পরপর 2 বার টেলিফোন করেছিলেন কথা বলার জন্য, কিন্তু মঞ্জুর কথা বলেননি। সেই সময়ে সেনাবাহিনীর 24 পদাতিক ডিভিশনের জিওসি ছিলেন মেজর জেনারেল আবুল মঞ্জুর। তার ভূমিকা সম্পর্কে নানা রকম বক্তব্য পাওয়া যায়। মেজর রেজাউল করিম রেজার ধারণা, জেনারেল মঞ্জুর জিয়াউর রহমানকে হত্যার বিষয়টি আগে জানতেন না এবং ঘটনা ঘটে যাওয়ার পর তা জেনেছেন। সার্কিট হাউস থেকে চট্টগ্রাম সেনানিবাসে ফেরার পর মেজর রেজার কাছে সার্কিট হাউসের বিষয়ে জানতে চাইলে তিনি মৃতদেহ পড়ে থাকার বর্ণনা দিয়েছিলেন। তখন জেনারেল মঞ্জুর তাকে বারবার বলেছিলেন, ও হোয়াট হ্যাভ দে ডান, ওরা কি করেছে। তবে ঘটনাপ্রবাহ বিশ্লেষণ করে জেনারেল ইব্রাহিম মনে করেন, জেনারেল মঞ্জুর চট্টগ্রামে জিওসির দায়িত্বে থাকার সময় আগেও জিয়াউর রহমানকে হত্যার একাধিকবার ব্যর্থ চেষ্টা হয়েছিল। ফলে হত্যাকাণ্ডের ঘটনা জেনারেল মঞ্জুর জানতেন না, এটা মানতে রাজি নন জেনারেল ইব্রাহিম। ইব্রাহিম উল্লেখ করেন, মতিউর রহমান এবং জেনারেল মঞ্জুরের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এছাড়া মেহবুবুর রহমান সম্পর্কে জেনারেল মঞ্জুরের ভাগ্নে ছিলেন। দলটির নেতারা মনে করেন, জিয়াউর রহমানকে হত্যার পেছনে বড় পরিকল্পনা ছিল। রাষ্ট্র ক্ষমতা দখল করাই এর চূড়ান্ত লক্ষ্য ছিল বলে তাদের বিশ্বাস। তারা অনেক সময় এর পেছনে রাজনৈতিক এবং বিদেশি ষড়যন্ত্র থাকার অভিযোগও করে থাকেন। জিয়াউর রহমানকে হত্যার পর তখনকার ভাইস প্রেসিডেন্ট অবসরপ্রাপ্ত বিচারপতি আব্দুস সাত্তার অস্থায়ী রাষ্ট্রপতি এবং পরে নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রপতি হয়েছিলেন। To disturb the democratic process in the country. কিন্তু 10 মাস পর রাষ্ট্রপতি বিচারপতি সাত্তারকে হটিয়ে জেনারেল এরশাদ ক্ষমতা দখল করেছিলেন। এই পটভূমিকে বিএনপি নেতারা তাদের বক্তব্যে যুক্তি হিসেবে তুলে ধরেন। কর্নেল অলি আহমেদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সামরিক সচিব ছিলেন।
তিনি বলেন, সে সময় সংবাদ মাধ্যমে খবর প্রকাশ হয়েছিল যে চট্টগ্রাম সেনানিবাসের নিয়ন্ত্রণ হারিয়ে সেখান থেকে পালিয়ে গিয়ে কর্নেল মতিউর রহমান এবং লেফটেন্যান্ট কর্নেল মেহবুবুর রহমান নিহত হয়েছিলেন। এছাড়া 31শে মে জেনারেল মঞ্জুর চট্টগ্রাম সেনানিবাস থেকে পালিয়ে যাওয়ার পর একটি চা বাগান এলাকা থেকে তাকে আটক করা হয়েছিল, কিন্তু আটকের পর তাকেও হত্যা করা হয়। এই ঘটনাগুলো তুলে ধরে বিবিসি বাংলাকে অলি আহমেদ বলেন, ঘটনার পরিকল্পনাকারী বা পেছনের কারো বিষয় যাতে প্রকাশ না পায় সেজন্য হত্যাকাণ্ডে সরাসরি জড়িতদের হত্যা করা হয়েছিল বলে তিনি মনে করেন। অলি আহমেদ বলেন, এসব ঘটনা এবং জেনারেল এরশাদের ক্ষমতা দখলের পটভূমি বিশ্লেষণ করলে জিয়া হত্যার পূর্ব পরিকল্পনার প্রমাণ মেলে। জিয়াউর রহমানকে হত্যার ঘটনার বিচার না হওয়ায় এর উদ্দেশ্য নিয়ে নানা প্রশ্ন রয়েছে বলে বিশ্লেষকরা মনে করেন। জেনারেল সৈয়দ মাহমুদ ইব্রাহিম জানিয়েছেন, সামরিক আদালতে শুধু বিদ্রোহের বিচার হয়েছিল। সেই বিচারে ১৩ জন সেনা কর্মকর্তাকে ফাঁসি দেয়া হয়েছিল, তাদের মধ্যে ১২ জনই মুক্তিযোদ্ধা ছিলেন। তবে জিয়াউর রহমানের পরিবার বা বিএনপির পক্ষ থেকে কখনো হত্যাকাণ্ডের ব্যাপারে বিচারের উদ্যোগ নেওয়া হয়নি বা মামলা করা হয়নি। এই ইস্যুতে বিএনপি নেতাদের বিভিন্ন সময় প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ এই বিচার না করার বিষয়কে দুঃখজনক বলে মনে করেন। বৃহত্তম অর্থনীতির শীর্ষ দুই দেশ চীন যুক্তরাষ্ট্র, বিশ্বব্যাপী আধিপত্যের লড়াইও অনেকটা সমানতালে এগুচ্ছে তারা। যুক্তরাষ্ট্রের শক্তি সামরিক খাতে, অন্যদিকে চীনের শক্তি আন্তর্জাতিক বাণিজ্য। আর দুই দেশের মধ্যকার বাণিজ্য পরিসংখ্যানেও এটি স্পষ্ট। যুক্তরাষ্ট্রের হিসাবে 2024 সালে চীনের সঙ্গে দেশটির বাণিজ্য ঘাটতি দাঁড়ায় অন্তত $295 বিলিয়ন। পরিসংখ্যান বলছে 1985 সাল থেকে টানা 40 বছরে এই ঘাটতি ক্রমান্বয়ে বেড়ে চলেছে। 1990 সালে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি ছিল $10 বিলিয়ন ঘরে। এই সংখ্যা $103 বিলিয়ন ঘর ছাড়িয়ে যায় 2002 সালে। পরবর্তী 3 বছরের মধ্যে এই ব্যবধান দ্বিগুণ হয়ে $202 বিলিয়ন ছাড়িয়ে যায়। 2012 সালে প্রথমবারের মতো $315 বিলিয়ন এবং 2018 সালে $418 বিলিয়ন ঘাটতি দেখা যায় চীন যুক্তরাষ্ট্র বাণিজ্যে। 2019 সাল থেকে কমতে থাকে এই দুই দেশের বাণিজ্য ব্যবধান। এটি $300 বিলিয়ন নিচে নামে 2023 সালে। চীনের সঙ্গে বাণিজ্য ব্যবধান কমার পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যুক্তরাষ্ট্রের বাণিজ্য নীতি, যেখানে চীনা পণ্যের আমদানি কমাতে মার্কিন প্রশাসনের বড় হাতিয়ার হিসেবে অবদান রাখে শুল্ক আরোপের হুমকি, যার পরিপ্রেক্ষিতে ওয়াশিংটনের সঙ্গে বারবার আলোচনায় বসতে বাধ্য হয় বেইজিং। আর যুক্তরাষ্ট্রের শুল্ক থেকে রক্ষায় বাড়িয়েছে মার্কিন পণ্যের আমদানি। সাময়িকভাবে একে যুক্তরাষ্ট্রের জয় হিসেবে দেখা হলেও বাজার বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিটি বাণিজ্য দ্বন্দ্বে চীনেরই জয়ের পাল্লা ভারী। দক্ষিণ কোরিয়ার বুসানে ডোনাল্ড ট্রাম্প শি জিনপিং বৈঠকে সমঝোতার উদাহরণ টেনে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইতিহাসবিদ জন অ্যাডাম টুজ মন্তব্য করেছেন, সবশেষ বাণিজ্য যুদ্ধেও যুক্তরাষ্ট্রের পরাজয় ঘটেছে বলা যায়। পয়েন্টে এগিয়ে রয়েছে চীন, তবে এটা যেহেতু নকআউট নয়, যুক্তরাষ্ট্রের সুযোগ ফুরিয়ে যায়নি। কি এমন অস্ত্রে ভর করে বারবার জয় ছিনিয়ে আনছে বেজিং? চলুন জেনে নেওয়া যাক। সঙ্গে আছে আমি কাশফিয়া রুহি। 2025 সালের শুরুতে প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের ক্ষমতা গ্রহণের পর শুরু হওয়া বাণিজ্য দ্বন্দ্বে চীনের মূল হাতিয়ার বিরল খনিজ। বর্তমান সময়ের আধুনিক প্রযুক্তি পণ্য উৎপাদনের অন্যতম কাঁচামাল এটি। ওয়াশিংটনের সঙ্গে দ্বন্দ্বে পিছিয়ে পড়লেই একে মারণাস্ত্র হিসেবে ব্যবহার করে বেইজিং। অ্যাডাম টুজ বলেন, 2025 সালে বিরল খনিজকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে এমনটি নয়। 2010 সালে জাপানের সঙ্গে সেনকাকু দ্বীপ নিয়ে মতবিরোধের সময় চীনের গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে আবির্ভাব হয় এর। আর মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের প্রথম মেয়াদে 2019 সালে বাণিজ্য যুদ্ধে জড়ালে বিরল খনিজকে দ্বিতীয় দফার হাতিয়ার হিসেবে ব্যবহার করতে দেখা গেছে। বাজার বিশ্লেষকদের মতে চীনের দ্বিতীয় এবং অন্যতম গুরুত্বপূর্ণ অস্ত্রের নাম বাণিজ্য ব্যবস্থা। ইতিমধ্যে মেড ইন চায়না পলিসি সহ নানা উপায়ে বিশ্বজুড়ে বিশাল বাজার তৈরি করেছে দেশটি। এর মাধ্যমে এক ধরনের গ্লোবাল লাইসেন্সিং সিস্টেম গড়ে তুলতে চাইছে বেইজিং। বর্তমানে 70টিরও বেশি দেশের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার চীনে, যা দেশটিকে বৈশ্বিক সরবরাহ চেইনে অপ্রতিদ্বন্দ্বী অবস্থানে নিয়ে গেছে।
চীনের তৃতীয় অস্ত্র হলো শি জিনপিং ও কমিউনিস্ট পার্টির শক্তিশালী ও ঐক্যবদ্ধ অবস্থান। বুসানের ট্রাম্পের সঙ্গে মিটিং শেষে শির আচরণে বিষয়টি অনেকটাই স্পষ্ট। যেখানে নিজ দেশে একক আধিপত্য ধরে রেখে দক্ষিণ কোরিয়ায় ট্রাম্পের সঙ্গে বৈঠকের জন্য হাজির হয়েছেন শি, সেখানে ট্রাম্প এসেছেন মার্কিন সিনেটে ফেডারেল বিল ইস্যুতে ডেমোক্রেটিক নেতাদের কাছে ধরাশায়ী হয়ে। মিটিং শেষে দুজনেরই আচরণ ছিল বড় ভাই ও ছোট ভাইয়ের মতো। অ্যাডাম টুস বলেন, মিটিং এর পর শি এমনভাবে কথা বলছিলেন যেন ছোট ভাইকে উপদেশ দিচ্ছেন তিনি, আর সবার সামনে শুধু হ্যাঁ হ্যাঁ করছিলেন ছোট ভাই ট্রাম্প। সবকিছুর পরও বুসানের বৈঠককে মহান সাফল্য বলে আখ্যা দিয়েছেন ট্রাম্প। চীন যুক্তরাষ্ট্র সমঝোতাকে 10-এর মধ্যে 12 নম্বর দিয়েছেন তিনি। তবে কূটনীতির খেলায় ট্রাম্পই পরাস্ত বলে মনে করেন বিশ্লেষকরা। তাদের মতে চীনের জাতীয়তাবাদী মনোভাব ও ঐক্যবদ্ধ অবস্থান যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিজয় এনে দিয়েছে। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমা আজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।